কত বছর আগে এসেছিলেন? আমি আমার যখন 10 বছর বয়স তখন আমি এখানে এসেছি। আমার বয়স এখন 48। মনিরুল শেখ এই নামে কি এখানে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে? হ্যাঁ হ্যাঁ, ওই নামে সব। কতদিন আগে ভারতে এ এসেছিলেন? 3.5-4 বছর অনুমান। 4 বছর আগে। কিভাবে এসেছিলেন? দালালের মাধ্যমে আসছিল। দালাল কত নিয়েছিল? 7,000 টাকা নিল। গত কয়েকদিন ধরে এটাই পরিচিত ছবি স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে। বাক্স প্যাঁটরা নিয়ে ভিড় জমিয়েছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। রাজ্যে নতুন সরকারের কড়া অবস্থানের পর আইনি জটিলতায় পড়ার আশঙ্কায় আগেভাগেই তাঁরা বিএসএফের কাছে আত্মসমর্পণ করছেন। এখন শুধু নিজেদের দেশে ফেরার অপেক্ষা। এই মুহূর্তে আমরা রয়েছি তেঁতুলিয়াতে। তেঁতুলিয়া পথের সাথী। এখানে অস্থায়ী হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা হাকিমপুর সীমান্ত এলাকায় এসে উপস্থিত হয়েছিল চেকপোস্টে, যারা বিএসএফ এর কাছে কার্যত আত্মসমর্পণ করছিল, যে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেছিল, কেউ বা 5 বছর, কেউ বা 10 বছর, কেউ বা 15 বছর তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন কর্মসংস্থানের সঙ্গে যুক্ত ছিলেন। অবশেষে শুভেন্দু অধিকারীর নির্দেশ যে একেবারে অবৈধ বাংলাদেশিদের, অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে এবং তারপরে কার্যত এই হাকিমপুর সীমান্তে শত শত বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা এসে ভিড় জমিয়েছেন, বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করছেন। গত 3 দিন ধরে কয়েক শত মানুষকে রীতিমতো এই সীমান্তবর্তী এলাকা থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে হোল্ডিং সেন্টারে। যতক্ষণ না পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে কথা হচ্ছে, তাদেরকে এই অস্থায়ী একেবারে হোল্ডিং সেন্টারে রাখা হবে এবং তারপরে কার্যত তাদেরকে ধাপে ধাপে বাংলাদেশের বিএসএফ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে পুশব্যাক করবেন এবং কার্যত যে শুভেন্দু অধিকারী যে নির্দেশ, সেই নির্দেশের পর যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এই সীমান্ত এলাকায় এসে উপস্থিত হয়েছেন, তারা বলছেন কেউ বা লক্ষ্মীর ভান্ডার পেতেন, কেউ বা ভোটার কার্ড তৈরি করেছিলেন, কেউ বা একেবারে বিগত দিনে ভোট প্রদান করেছিলেন, কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর শুভেন্দু অধিকারী যে নির্দেশ দিয়েছেন, তারা সেই শুভেন্দু অধিকারীর নির্দেশের পর ভয়ে আতঙ্কে তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। কোনো নথি ছাড়াই তাঁরা যে সীমান্ত পেরিয়ে এসেছেন তা নিজে মুখে স্বীকার করে নিলেন অনুপ্রবেশকারীরা। বাংলাদেশ থেকে কবে এসেছেন? 4 বছর আগে এসেছি। কিভাবে এসেছিলেন? ও দালালের মারফতে এসেছিল। কোন বর্ডার দিয়ে এসেছিলেন? এটা সঠিক বলতে পারবো না, কারণ তখন ওই ইন্ডিয়া বিশেষ কোনো আইডিয়া ছিল না। এখন কোন বর্ডার দিয়ে এটা সঠিক আমি বলতে পারবো না। দালাল কত নিয়েছিল? ও 10,000 করে নিয়েছিল। কতজন এসেছিলেন? আমরা 3 জন এসেছিলাম। 3 জন এসেছিলেন। ভারতে কোথায় থাকতেন? দুর্গানগর। দুর্গানগরে কি করতেন? ওখানে ওই লেবারি কাজ করতাম। লেবারি কাজ করতেন। এখন কেন চলে যাচ্ছেন? এখন এই পুলিশই এসে করছে, আর টিভিতে দেখছি আমাদের মুখ্যমন্ত্রী ডাইরেক্ট বলছে যে এখন যারা যাবে তারা ভালোভাবে যেতে পারবে, এরপরে যেতে গেলে সরকারি ব্যবস্থা নেবে, এজন্য আমরা চলে যাচ্ছি। এই যে ভারতে প্রবেশ করেছিলেন, এ তো একটা অবৈধভাবে প্রবেশ করেছিলেন, হ্যাঁ, এখন ফিরছেন, কি বলবেন, কেমন লাগছে? এই একটু খারাপ লাগছে। এতদিন ছিলাম, এই 4 বছর কাটালাম, একটু মায়া এসে গিয়েছিল। এখন যেহেতু ফিরে যেতে হবে, এখন তো একটু খারাপ লাগবে। এটা তো অবৈধভাবে আসা তো অন্যায়। হ্যাঁ, অন্যায় হয়েছে। পেটের দায় এসেছিলাম, এখন কি করব। কতদিন আগে ভারতে এ এসেছিলেন? 3.5-4 বছর অনুমান। 4 বছর আগে। কিভাবে এসেছিলেন? দালালের মাধ্যমে আসছিল। দালাল কত নিয়েছিল? 7,000 টাকা নিল। কতজন এসেছিলেন? আমার ফ্যামিলিতে 4 জন। কোন দিক থেকে এখন ঢুকেছিলেন? কোন জায়গাতে বলতে পারবো না, রাতের অন্ধকারে নিয়ে আইসে ওপার থেকে এপার পার করে দিয়েছে। এপারে না একটা বাচ্চা ছিল, ও আমাদের মেয়েটা রাস্তায়, ইটের রাস্তায় উঠে গাড়িতে উঠাই দিল, এই নিয়ে গেল। তারপর কোথায় গেলেন? দুর্গানগর। ওখানেই থাকতেন? হ্যাঁ, ওখানে কি করতেন? ওই রাজমিস্ত্রির জোগাইলে কাজ করতো। ওখানে যাই নতুন অবস্থায় কোনো কাজ পাইনি, একটা মিস্ত্রি পেলাম, 400 টাকা হাজিরা দিত, তারপরে 450 টাকা হলো, এবার লাস্ট 500 টাকা হলো। এই এই কাজগুলো করতাম। তারপর কোথায় গেলেন? দুর্গানগর। ওখানেই থাকতেন? হ্যাঁ, ওখানে কি করতেন? ওই রাজমিস্ত্রির জোগাইলে কাজ করতো। ওখানে যাই নতুন অবস্থায় কোনো কাজ পাইনি, একটা মিস্ত্রি পেলাম, 400 টাকা হাজিরা দিত,
তারপরে 450 টাকা হলো, এবার লাস্ট 500 টাকা হলো। এই কাজগুলো করতাম। এই যে ফ্যামিলিতে আরো তো অনেকজন রয়েছে। আমার এই মেয়েরা মনে করেন বাসা বাড়ি বাসন দেওয়া কাজ করতো, 4টে বাসায় কাজ করতো। ওখানে মনে করেন প্রায় 2000-3000 টাকা পেতো মাসে, এসব করতো। ভোটার কার্ড, আধার কার্ড করেছে? না, কিচ্ছুই হয়নি আমাদের। কিছু করতে পারেন? না, চেষ্টাও করেন? চেষ্টা করিনি, কেননা চেষ্টা করা মানে জিজ্ঞাসা করলাম এলাকার লোকের কাছে, এগুলো কি দেখি হবে, যে আমাদের এরকম সরকার কি করবে। তা বললো সরকার যদি করে তা আমরা বলবো, মানে সাধারণত যারা এলাকায় থাকে। তা ওর পরে আমরা আর বলিনি কারো কাছে, আর আমাদের কাছে কেউ আসবো নি। এইবার লাস্ট এসআইআর এর সময় বাড়ি যাব, পয়সা করি নেই, সরকার রাখবে না। তা পয়সা করি নেই, কি করব। তখন প্রথম এসআইআর আমরা যেতে পারিনি, তখন চিন্তা করলাম তাহলে সবাই মিলে একটু কাজবাজ করি, কটা পয়সা বাড়ি যাওয়ার জন্য তো খরচা লাগবে। তাই কাজবাজ করে বর্তমান সরকার যে ঘোষণা দিয়েছে, এখানে থাকা যাবে না, অনুপ্রবেশকারী যার যার সে চলে যাও। এখানে থাকলি পরবর্তীতে কি অসুবিধা হবে জানি না। এইতে আমরা হয়তো চিন্তা করলাম যে আমরা দিন থাকতে নিজ নিজ দেশে চলে যাই, আমরা অনুপ্রবেশকারী এখানে থাকতে দেবে না, আমাদের তো এখানে কিছু নেই। এই আইন যেটা সরকার করছে, এটা কি ঠিক মনে করছে? সরকারের যেটা পছন্দ হবে সেটা তো আর আমরা কিছু বলতে পারবো না। সরকারের আইন অনুযায়ী যেটা আছে সরকার সেটা করছে, এটা আমরা উল্টে কিছু করতে পারবো না, যেহেতু আমরা অন্য ভিন দেশের লোক। এই জন্য আমরা সরকারে বলি তার বুথ ব্যবস্থায় সে যেটা করেছে সেটা তার ভালোর জন্যই করেছে, না এটা করবে কেন, সে তার দেশের ভালোর জন্যই করেছে। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট এই তিনটি শব্দবন্ধনীর মাধ্যমে শুভেন্দু অধিকারীর সরকার যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছিলেন, তাদেরকে কিন্তু ফেরত পাঠানোর ব্যবস্থা করছে। এবং শুভেন্দু অধিকারী যে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে যে কোনো অনুপ্রবেশকারীকে রাজ্যে রাখা হবে না, সেই হুঙ্কারের পরেই কিন্তু যারা বিভিন্ন সময়, কেউ 10 বছর, কেউ 20 বছর, কিংবা কেউ 1-1.5 বছর আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে চোরাপথে এদেশে এসেছিলেন, বিভিন্ন জায়গায় কাজ করছিলেন, থাকছিলেন, তারা কিন্তু আতঙ্কে ভয়ে কলকাতা ছাড়া বা এদেশ ছেড়ে বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টা করছেন। কোনো বৈধ কাগজপত্র লাগেনি। দালালদের হাতে কখনো 5, কখনো 10,000 দিয়েই দিব্যি এপার বাংলায় এসেছেন এই অনুপ্রবেশকারীরা। আর তারপর টাকার বিনিময়ে একে একে তাঁরা তৈরি করে নিয়েছেন ভোটার, আধার ও রেশন কার্ডের মতো নথি। না, মনিরুল শেখ। মনিরুল শেখ, এই নামে কি এখানে আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে? হ্যাঁ হ্যাঁ, ওই নামে সব করি। কত বছর আগে এসেছিলেন এখানে? ওই 15-16 বছর। আচ্ছা, থাকতেন কোথায়? থাকতাম ওই বিরাটিতে, বিশরপাড়া। কি করতেন এখানে কাজ? রিক্সা চালাতাম। আচ্ছা, এর আগেও তো আপনাদের বহু লোক চলে গেছেন ওপারের থেকে যারা এসেছিলেন, তা তখন গেলেন না, এখন কেন যাচ্ছেন? তখন যাইনি, ভোটের সময় আসলে তো ওরকম অনেক অনেক কিছু বলা বলি হয়, ভাবলাম দেখি যদি থাকতে পারি, তো সেইভাবে তো রয়েছে। এবার আমাদের সরকার পাল্টে গেছে, এখন তো বিজেপি সরকার এসেছে। এখন শুভেন্দু অধিকারী বললো যে তো অনুপ্রবেশকারীকে আর এখানে থাকা হবে না, চলে যেতে হবে। সেই জন্য আমরা চলে যাবো, এখানে থাকবো না। আচ্ছা, আগে ভেবেছিলাম থাকতে পারবো। তাহলে কি সরকার কি ঠিক সিদ্ধান্ত নিচ্ছে বলে মনে হয়? হ্যাঁ, আমরাও সেটা খুশি। কেন সরকারের সিদ্ধান্ত নেবে না? কারণ আমরা তো এই দেশের লোক না। আমরা অনেক লোক এখানে এসেছি, করে খাচ্ছে, পেটে জ্বালা তো গরিব মানুষ করেছে। কিন্তু এখন যেটা সরকার সিদ্ধান্ত নিয়েছে, পাকা কড়া সিদ্ধান্ত নিয়েছে, খুব ভালো। আচ্ছা, আমরা তার জন্য কোনো নাই, আমরা দেশে চলে যাবো। কতজন এসেছিলেন আপনারা যখন? আমার ফ্যামিলিতে 5 জন। 5 জন এসেছিলেন। আপনার বাবাও এসেছিল? বাবা মা এসেছিল, তারা চলে? হ্যাঁ, তাদের নিয়ে আমরা 5 জন ছিলাম। আপনি যে আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করেছেন, কিভাবে তৈরি করেছিলেন? ওটা আমি কারোকে ধরে করিনি। আচ্ছা, আমি একবার বলেছিলাম পার্টির লোককে, ওরা বললো কোন পার্টির লোককে? এটা ছিল সিপিএম পার্টি, তখন জ্যোতিবাবু বাবু ছিল, ঠিক আছে, 11-র আগে। 11-র আগে। তা ওরা বললো কি যে কেন করে দেবো, তোরা তো বিদেশি ছিল, আজ বাদে কাল চলে যাবি, ফালতু করবি কেন? সেই থেকে আমি আর কারোদের যাইনি, বলিও নি। আশপাশের লোকে বলা বলি করার পরে আমি একবার বলেছিলাম এই অনলাইনে, দেখি চেষ্টা করে দেখি যে ছেলে মেয়ে, আমি নাই গেলাম চলে, দেখি ছেলে মেয়ের জন্য যদি কিছু করা যায়। হলো না। এখানে ছেলে মেয়ের জন্ম সার্টিফিকেট আছে? ওইগুলো আছে, মানে এখানে যেটা জন্ম নিয়েছে জন্ম সার্টিফিকেট গুলো আছে। লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য সরকারি সুবিধা পেতেন? হ্যাঁ, ওই দিত, লক্ষ্মী ভান্ডার পেতো আমার বউ। রেশন পেতেন? হ্যাঁ, রেশন পেতাম। রেশন কার্ড আছে, রেশন কার্ড, তারপরে আধার কার্ড, এইসব। আর ভোটের কার্ড হয়েছে অনেক পরে, 24-এ একটা ভোট দিয়েছে।
তাঁরা বলছেন এদেশের সরকার ঠিক কাজই করেছে, তবে এই সিদ্ধান্তে তাঁদের যে ঘুম ছুটেছে তা স্পষ্ট। এত বছর পর নিজেদের দেশে ফিরেও কি যে করবেন তা নিয়েও তাঁদের চিন্তা কাটছে না। কত বছর আগে এসেছিলেন? আমার যখন 10 বছর বয়স তখন আমি এখানে এসেছি। আমার বয়স এখন 48। আচ্ছা, 38 বছর এখানে 38 বছর আমি এখানে কাটিয়েছি। তারপর আধার কার্ড, ভোটার কার্ড। হ্যাঁ, আধার কার্ড করেছিলাম, হুম। প্যান কার্ড হয়েছে, রেশন কার্ড হয়েছে, রেশন মালও পেয়েছি, লক্ষ্মী ভাণ্ডারও পেয়েছে আমার বউ। হুম। ঠিক আছে, রেশন মানে সরকারি গ্যাস লোক যেটা হুম। জনলক্ষ্মী নাকি গ্যাস, ওইটাও পেয়েছি। কিন্তু এখন যে সরকার এসছে, এই সরকারের ভয়ে আমরা চলে যাচ্ছি। তো ভোটার কার্ড আছে, 2003 ভোটার সালে কার্ড ভোটার তালিকায় নাম না, না, এটা নেই। অনেক চেষ্টা করেছি করার জন্য, কেউ করে দিইনি। সেই সময়। হ্যাঁ, সেই সময় কেউ করে দিইনি। কারণ তারা টাকা চাচ্ছে, কয়েকজনের টাকা দিয়েছি, খেয়ে বসে রয়েছে, অথচ জিনিস করে দিইনি। আচ্ছা, গেল। এই লাস্টে অনলাইনে জমা দিয়েছিলাম, লাস্টে হুম। এই আপনার 4 ভোট দিয়েছি একটা, 24 একটা ভোট দিয়েছি। তার আগে ভোট দেননি কখনো? না, 24 একটা ভোট দেওয়ার পরে এবার এই ঝামেলা শুরু হয়ে গেল যে সরকার আসলো। হুম। এবার এই সরকার বলছে বাপ মার লাগবে, কিন্তু বাবা মা তো আমি যখন ছোট তখনই মারা গেছে। তাদের ছিল কি ছিল না আমি সঠিক জানিও না। ঠিক আছে, মানে যখন আপনি এসেছেন বাবা মার সঙ্গে এখানে এসেছেন? বাবা মা এখানেই মারা গেছে। এখানে মারা গেছে। হ্যাঁ, দুজনে এখানে মারা গেছে। আমার 5টা ছেলে মেয়ে। এটা বাপ মারও ভুল ছিল। আজ যদি বাপ মা যে সময় আমাদের নিয়ে এসছে, ওনারা যদি দড়িয়ে এইসব কাগজপাতিগুলো করতো, মা বাবাও অশিক্ষিত, ওনারা বুঝতে পারেনি যে এত দূরে এই হবে। যদি বুঝতে পারতো কিন্তু তাহলে জোড়ায় আমাদের পথে আসাটা কি ঠিক? তখন দাদা আমরা যখন এসছি তখন একদম ডাইরেক্ট বর্ডার দিকে এসছিলাম। কেউ বিএসএফ বিটিআর কেউ ডেকে জিজ্ঞেস করিনি কোথায় যাচ্ছ। এখন বলছে না থাকতে পারলি চলে আয়, তুই তো সেই ছোট থাকতে গেছিস, জীবনে কিছু করতে পারলি না, এক কাঠা জমিও কিনতে পারলি না। তো আমি ওদেরকে বলছি দেখ, ভাড়া বাড়ি থেকে এই 4-5টা ছেলে মেয়ে মানুষ করবো না, 2 পয়সা গুছায় জমি কিনবো, আমাদের হবে না। তা তুই ওখানে মরিস না, তুই বাড়ি চলে আয়, এই ঝামেলার মধ্যে তুই বাড়ি চলে আয়। 40-42 साल हो गया है। तो उम्र तो चल रही है। नहीं, मेरा पापा का उम्र है ना, तो मेरा पापा, आपका उम्र कितना है? मेरा उम्र अभी 22 चल रहा है, 22+। और मेरा पापा गया था तब मेरा पापा का उम्र 10-12 साल था। अभी मेरा पापा का उम्र 50 से ज़्यादा है। तो जब गए थे मतलब पापा जब गया था तब से वहीं पे है। आपका बर्थ सर्टिफिकेट, स्कूल सर्टिफिकेट कुछ है? मेरा स्कूल सर्टिफिकेट था, लेकिन सब कुछ तो रख के है, क्योंकि वो सामान ला के भी मेरा कोई फ़ायदा नहीं होने वाला है, इसलिए सब कुछ रख के है। आधार कार्ड था, राशन कार्ड था, और नहीं आई कार्ड नहीं था। आई कार्ड मेरा अभी बना नहीं था, पापा का बना हुआ था, लेकिन पापा एक ही बार वोट दिया था, उसके बाद ये शहर में कि अप्लाई नहीं किया था? नहीं, ये सर मैं अप्लाई नहीं किया था। वो सब ऐसे ही सब भाग रहे हैं, देख रहा हूँ कि घर के अगल बगल में जितने बांग्लादेश है सबको भगा रहा है, पुलिस उठा के लेके जा रहे हैं। मेरा पैदा यही है, बनगा हॉस्पिटल में। और मतलब मेरा जितना भी भाई बहन है सबका पैदा यही है। मैं मतलब यहाँ पे पहली बार जा रहा हूँ। मेरा पापा का गांव का नाम क्या है, मैं मतलब अभी तक वो गांव का नाम भी मेरे को मालूम नहीं अच्छे से। मतलब पैदाइश पला बड़ा सब इधर हूँ। कभी सोचा था ऐसा मौका है? नहीं, कभी नहीं सोचा था कि ऐसा दिन आएगा। सब दोस्त लोगों को छोड़ के आया हूँ, बहुत दुख हो रहा है। अभी जो बंगाल का सरकार जो डिसीजन लिया है, सही है कि गलत है? आपको क्या लगता है? मेरे को तो लग रहा है कि ऐसा ठीक नहीं है, दूसरों का कंट्री में मतलब बिना बोले मतलब रहे, ये गलत बात है। अगर हम लोगों का परमिशन अगर होता है कि तुम लोग इधर रहो तो हम लोग रह सकते हैं, लेकिन ऐसे गलत परमिशन में हम लोग नहीं रह सकते, क्योंकि हम लोग जो बिना परमिशन के रह रहे हैं सब गलत हो रहा है। ये जो कर रहा है ठीक ही कर रहा है। গতকাল রাতেও প্রায় 250 জনকে এখান থেকে বিএসএফের নেতৃত্বে স্থানীয় প্রশাসনের নেতৃত্বে 3টে হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে এবং আজকে যারা নতুন করে জড়ো হয়েছেন তাদেরকেও কিন্তু বিভিন্ন নাম নথিভুক্ত করে হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হবে। তারপরে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ মেনে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। বসিরহাট থেকে শামীম মোল্লা, শাহজাহানপুর কাইত, ইটিভি ভারত।